প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে তোড়জোড়, ট্রাকে ট্রাকে যৌথ বাহিনীর তল্লাশি, চুরিকাণ্ডে ইউপি চেয়ারম্যান গ্রেফতার। যখন চুরি করে অর্ধেক পথ রাস্তা নিয়ে গেছে, তারপর আমাদের প্রশাসন বা আমাদের যারা আছে এরা সজাগ হয়েছে। পাথর লুটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন, দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। কমিটি 15 দিনের ভিতরে একটা রিপোর্ট দিবেন, যারা যারা জড়িত রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পারসন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা ফ্যাসিবাদকে ফেরাতে চায়, মন্তব্য বিএনপি নেতা দুদুর। জুলাই ঘোষণাপত্র একতরফা হয়েছে, অভিযোগ বামপন্থী রাজনীতিকদের। হজ ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে কঠোর হচ্ছে সরকার, বাদ দেওয়া হবে নিষ্ক্রিয় এজেন্সি, বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হবে জানালেন ধর্ম উপদেষ্টা। তীব্র স্রোতে মাটি সরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, রংপুরের গঙ্গাচড়ায় ঝুঁকিতে রাস্তাঘাট। পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী 11,000 পরিবার। 3 দিন আগে লাগাইছে, মনে ভালো করে শক্ত হয় নাই, গতকালকে মনে নিয়ে গেছে। যদি কেউ পরে না দেখা তো নিশ্চিত মারা যাবে। মৃত্যু ফাঁদ, খোলা ম্যানহোল। 5 বছরে দেশে প্রাণহানি 29, 12 জনই ঢাকার। কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষ্যের পথচারীরা। ঢাকনা চুরি কারণ দাবি সিটি কর্পোরেশনের। প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে তোড়জোড় শুরু করেছে প্রশাসন। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। চুরিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। পাথর লুটপাটের খবর বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নিয়ে ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে অভিযান চালায় যৌথ বাহিনী। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। আটকে দেওয়া হয় 1.5 শতাধিক ট্রাক। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হচ্ছে যাচাই বাছাই। এটা তো জাতীয় সম্পদ, এই সম্পদ 18 কোটি মানুষের। চুরে যখন চুরি করতেছে তখন কারো কোনো খবর নাই। যখন চুরি করে অর্ধেক পথ রাস্তা নিয়ে গেছে, তারপর আমাদের প্রশাসন বা আমাদের যারা আছে এরা সজাগ হয়েছে। পাথর লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে পুলিশ। ডিবি অভিযান চালাচ্ছে, ডিবির সাথে আমাদের টিম ছিল। তার বিরুদ্ধে মামলাটা কি ছিল? তার বিরুদ্ধে গত বছরের মামলা ছিল, পাথরের মামলা ছিল। পাথর ডিস্টার মেশিন দিয়ে পাথর তোলা। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাঙ্গর হাওরে অপরিকল্পিত পর্যটনে হাওরের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন নামে পরিবেশবাদী সংগঠন। এ সময় বক্তারা পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাদা পাথরের মতো জিনিস সৃষ্টি করতে পারবো না, এটা প্রকৃতি প্রদত্ত। যদি আমরা রক্ষা করতে না পারি আমাদের বাংলাদেশের সৌন্দর্য হারাবে। আমরা লুটকারীর পক্ষে না, অন্যায়কারীর যে ধরনের হোক আমরা অন্যায়কারীর পক্ষে অবস্থান নিব, রাজপথে থাকব। পাথর লুট ঠেকাতে বুধবার রাতে জেলা প্রশাসনের সমন্বয় সভায় 5 সিদ্ধান্ত নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ সড়কের বড়শালা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছে আমিনের কাছে। আমি রয়েছি সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথর, সেই সাদা পাথর স্পটে, এবং ঠিক এইখানে গেল রাতেও আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন তাদের যে পর্যায় থেকে তারা যেটি বলেছিল যে পাথর তারা প্রতিস্থাপন করার যে একটি উদ্যোগ তারা নিয়েছেন, সেই প্রতিস্থাপনের কাজটি তারা গেল রাতে আমরা দেখেছিলাম যে এক
একটি বা দুইটি নৌকা করে আসলে পাথর আনা হচ্ছিল। তো আমরা এখানে এসে সেই এক নৌকা পাথরই এখানে প্রতিস্থাপন হয়েছে, সেই পাথরটি আমরা দেখতে পাচ্ছি স্তূপাকারে পড়ে আছে। কিন্তু আজকে সারা দিনব্যাপী পরবর্তী যে নৌকাগুলো আসার কথা সেগুলো এখনো আসেনি। এই জায়গাগুলোতে পাথর প্রতিস্থাপনের যে কথাটি, যে কর্মযোগ্য চলার কথা, যেটি দৃশ্যমান থাকার কথা, কর্মব্যস্ত থাকার কথা, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে 5টি সিদ্ধান্ত হয়েছে যে যারা সাদা পাথর থেকে পাথর সরিয়েছেন তারা যেন দ্রুততম সময়ের মধ্যে এগুলো ফেরত দেন, এবং এখানকার সেনাবাহিনী থেকে শুরু করে যে যৌথ বাহিনী রয়েছে, পুলিশ এবং স্থানীয় প্রশাসন মিলে যে পাথরটি ফেরত দেওয়ার কথা, সেটি তো তারা প্রতিস্থাপন করার ব্যাপারে তাদের আগ্রহের খুব একটা তোড়জোড় আমরা দেখছি না। তবে অন্যান্য যে কাজগুলো, যেমন তল্লাশি চৌকিতে ট্রাকগুলোতে তল্লাশি চালানো হচ্ছে যেন এখান থেকে সাদা পাথর যেগুলোকে ভেঙে আসলে ঢাকার পথে রওনা করার কথা, এই বেশ কিছু ট্রাক আমরা দেখছি আটক হয়েছে। তবে সেগুলোতেও যাচাই বাছাই হচ্ছে কোনটি আসলে এলসির পাথর, কোনটি আসলে সাদা পাথর, সেগুলো যাচাই বাছাই হচ্ছে। তবে একটি পাশে কিছুটা পাথর এখনো রয়ে গেছে যেখানে আসলে পর্যটকরা আসছেন, দেখছেন, যারা এখনো পর্যন্ত পর্যটক যারা এসেছেন দূর দূরান্ত থেকে তারা দেখছেন। তবে অন্য একটি পাশে ব্যাপক ধ্বংসযোগ্য যে চিত্র সেটি কিন্তু এখনো রয়ে গেছে। তো এই যে একটি সৌন্দর্যমণ্ডিত এলাকা, সাদা পাথরে সারা দেশ থেকে মানুষজন আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, এই জায়গাটির যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়। এবং এখন যদি এই যে প্রতিস্থাপনের কথাটি আসছে, তাহলে এতদিন কেন প্রশাসন এখানে জোরালো পদক্ষেপ নিতে পারলো না, সেটি কিন্তু স্থানীয় গ্রামবাসী এবং এখানে যারা সচেতন মহল রয়েছেন তারা কিন্তু এই প্রশ্ন তুলেছেন। তো এই যে কর্মযোগ্য যেটি এখন চালানো হচ্ছে সেটি যেন জোরালোভাবে হয়, এবং পাশাপাশি যারা আসলে অন্যায় এবং অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, যেটি কোম্পানিগঞ্জ থানা আমাদেরকে জানিয়েছে। এবং এখানে যৌথ বাহিনীর একটি টিম ছিল, ডিবির একটি টিম ছিল, তারা আসলে সিলেটে নিয়ে গিয়েছেন। তো এই যে চেয়ারম্যান, পূর্ব এখানকার স্থানীয় একটি ইউনিয়নের চেয়ারম্যান, তার ব্যাপারগুলোকে নিয়ে আসলে যাচাই বাছাই হবে, এবং আরো কারা জড়িত আছেন সে বিষয়গুলো আসলে দেখা হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের সাদা পাথর যে টুরিস্ট স্পট এখানকার খবর। আমরা একটু আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন বড়শোলা এলাকায়, ইকরামুল কবির, তার কাছে একটু যেতে চাই, তিনি জানাবেন সেখানকার খবর। পাচ্ছেন বিপুল সংখ্যক ট্রাক, বিশেষ করে 2 শতাধিক ট্রাক আটকে দেওয়া হয়েছে গতকালকে সন্ধ্যার সময়। আমার পিছনে এবং বাইরে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ট্রাক, বিশেষ করে 2 শতাধিক ট্রাক আটকে দেওয়া হয়েছে হয়েছিল সেই এখান থেকে রাতে যে ট্রাকগুলো বা সন্ধ্যার পরে যে ট্রাকগুলো এখান থেকে যাচ্ছিল সেই ট্রাকগুলো এখানে আটকে দেওয়া হয়েছে। সারা রাত এখানে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। যৌথ বাহিনী এই ট্রাকগুলো আটকে তাদেরকে ঘুরে দেওয়া হচ্ছে। এখান থেকে ট্রাকগুলো ঘুরিয়ে আবার এগুলো সিলেট মুখে ছিল, আবার গোলাগঞ্জ মুখে করে দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, তারা একেবারে সারা রাত এই অভিযানে ছিলেন এবং একটার পর একটা তারা যৌথ বাহিনীর যে বাহিনী সেই বাহিনীগুলো তাদের নিয়ন্ত্রণ করছে ট্রাকগুলো, এবং নিয়ন্ত্রণ করার পরে কোনো ট্রাক ওদিক থেকে আসতে দিচ্ছে না। বিশেষ করে ভোলাগঞ্জ থেকে সিলেট মুখে কোনো ট্রাককে যেতে দিবে না যতদিন পর্যন্ত এই ট্রাকগুলো একটু এদিকে না হবে, ততদিন পর্যন্ত এই ট্রাকগুলোর সেই ভোলাগঞ্জে যে পাথরগুলো লুট হয়েছে সেই পাথরগুলো পুনঃস্থাপন করার জন্য তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে যারা এই পাথর লুটের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আজকে একজন চেয়ারম্যানকে, পূর্ব ইসলামপুর চেয়ারম্যানকে সকালবেলা গ্রেফতার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি, এবং একে মোটামুটি বলা যায় জাফলং এবং ভোলাগঞ্জ পাথরকারী সাদা পাথর 2 এলাকায় একটা শৃঙ্খলা আনার ব্যাপার বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকেই সব কাজগুলো করছে। কিছু সময়ের মধ্যেই জেলা প্রশাসক সহ উদ্বোধন কর্মকর্তারা সাদা পাথর পরিদর্শন করবেন এবং জাফলং পরিদর্শন করবে। সবকিছু মিলে যে সিদ্ধান্তগুলো গতকালকে নেওয়া হয়েছে উচ্চ পর্যায়ে প্রশাসন এবং বিভাগীয় পর্যায়ে উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তর আলোকেই গতকালকে রাতের থেকেই সন্ধ্যার পর থেকেই সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই যে ট্রাকগুলো আটকে রাখা হয়েছে এবং এই ভোলাগঞ্জ থেকে বাইরে হতে দিচ্ছে না। মোটামুটি এই ছিল সিলেট থেকে সাদা পাথর এই যে দীর্ঘ পথে কোনো ট্রাককে বের হয়ে যেতে দিচ্ছে না তার সবশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায়। ভোলাগঞ্জে লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেরার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে এক আইনজীবীর রিটের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। এ সময় পাথর চুরির সঙ্গে জড়িতদের তালিকাও চাওয়া হয়। এদিকে লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে করা আরেকটি রিটের শুনানি হবে রোববার। বিচারপতি ফাহমিদ কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাথর লুটের ঘটনায় তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রিটে পাথর লুটপাটে রাষ্ট্র ও পরিবেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে। রুল চেয়েছি এবং ডাইরেকশন চেয়েছি ইনকোয়ারি কমিটি করার জন্য। ইনকোয়ারি কমিটি 15 দিনের বিরুদ্ধে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পার্সন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, সেখানে অ্যাডিশনাল ফোর্স পাঠানোর জন্য যাতে পর্যটকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ক্ষয়ক্ষতি যা হয়েছে তারপরে যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে না পারে এর জন্য আমরা রেসপন্ডেন্ট নাম্বার 6 এবং 7-এর প্রতি ডাইরেকশন চেয়েছি। মোশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে রবিবারে ওনারা এই মামলাটা শুনবেন। অন্য প্রসঙ্গ, যারা নির্বাচনের বিরোধিতা করছেন তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের যুব সমাবেশে কথা বলেন তিনি। সংস্কার, বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা চলমান প্রক্রিয়া উল্লেখ করে দুদু বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান থাকবে। সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব জানিয়ে তিনি বলেন, অনুকরণীয় ভোট উপহার দিতে সরকার সময় চেয়েছে। ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতার। স্বৈরতন্ত্রের পতন হয়েছে তার অর্থ এই নয় সবকিছু আমরা অর্জন করে ফেলেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে। গণতন্ত্রের উত্তরণের জন্য গ্রহণযোগ্য, সুষ্ঠু, স্বচ্ছ একটি নির্বাচন দরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল। তারপরেও সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান। ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে। জুলাই ঘোষণাপত্র একতরফা হয়েছে বলে অভিযোগ বামপন্থী দলের নেতাদের। অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে বঞ্চিত করে ঘোষণাপত্র প্রকাশের আগে মাত্র 3টি দলকে পাঠানোর অভিযোগ তাদের। সেজন্য বেশিরভাগ বামপন্থী দল অনুষ্ঠানে অংশ নেয়নি বলে দাবি নেতাদের। নির্বাচিত সরকার এলে ঘোষণাপত্র নিয়ে ফের আলোচনার আশা তাদের। সানমিন রুপলের রিপোর্ট। গণ অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ঘোষণাপত্রটি রাষ্ট্রীয় স্বীকৃতির একটি দলিল হিসেবে চেয়েছিলেন, যা সংবিধানে অন্তর্ভুক্ত করে অভ্যুত্থানের বৈধতা দেবে। অবশেষে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘোষণাপত্রটি পাঠ করেন ডক্টর ইউনূস। আমি এই ঘোষণাপত্র পাঠ করব। তবে এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি। বিশেষ করে বেশিরভাগ বাম রাজনৈতিক দল এই অনুষ্ঠান বর্জন করে। নেতারা বলছেন, শুধু বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে ঘোষণাপত্রটির খসড়া পাঠিয়েছিল সরকার, তাই শুধু ঘোষণাপত্রের নামমাত্র সাক্ষী হতে চাননি তারা। এটা কিছুটা একতরফা হয়েছে এবং এটা যারা যুক্ত ছিলেন কিছুটা তাদের রাজনৈতিক চিন্তার এখানে প্রাবল্য বা আধিক্যতা মূলত এখানে যুক্ত হয়েছে। তবে গোটা প্রক্রিয়াটা ছিল অস্বচ্ছ। এটাকে একটা কঠিন গোপনীয়তার কোনো দরকার ছিল না। সবাইকে পাঠাবে, কথা বলবে, আলাপ আলোচনা হবে, তারপরে কমনলি যেখানে আমরা অ্যাগ্রি করতে পারবো সেটার ভিত্তিতে ঘোষণাপত্র হবে। এটাই তো ছিল সঙ্গত। খুবই দুঃখের সাথে আমার উল্লেখ করতে হচ্ছে, আমরা তো এটা জানতেই পারিনি যে কি তারা করছেন। তার মানে অংশীজনরা জানে না এরকম একটা জিনিস পাঠ করা হবে, আমরা জানলাম, যার জন্য আমরা এই অনুষ্ঠানে যাইনি। ঘোষণাপত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি। সাধারণভাবে আমার কাছে মনে হয়েছে এটি একটা ইতিহাস বিকৃতি, আর এক হচ্ছে একচোখা। এইটারই কিছু বয়ান এইখানে তৈরি করা হয়েছে। আসলে ঘোষণাপত্রের যে প্রাসঙ্গিকতা আমরা আশা করছিলাম সেই প্রাসঙ্গিকতা আর কেবল রক্ষা করা যায়নি। এটা সিম্পলি আমি বলবো এক ধরনের দায় দায়িত্বহীনতার একটা বহিঃপ্রকাশ
হয়েছে। তারপর আমরা ইতিবাচকভাবে দেখি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত ঘোষণাপত্র প্রকাশ করায় ইতিবাচক হিসেবে দেখছে দলগুলো। সাংবিধানিক স্বীকৃতির আগে ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হলে বাম দলগুলো মতামত তুলে ধরবে বলেও জানান নেতারা। জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ধ্রুব, রাজধানীর শেওড়াপাড়া ঠিক এই ভবনটিতেই গত রাতে কেয়া নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে মূলত স্বামীর দিকেই অভিযোগের তীর ছোড়া হয়েছে এবং তারা বলছেন যে স্বামী তাকে হত্যা করতে পারে এবং সেই বক্তব্য আমরা পেয়েছি। তারা বলছিলেন তাদের দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অশান্তি চলছিলেন, এই রকম বক্তব্য আমরা কিন্তু তাদের পক্ষ থেকে পেয়েছি। তবে অভিযুক্তের কাছ থেকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো তথ্য পাইনি এবং অভিযুক্ত এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা মূলত এখানে যখন আজকে আসার পরেই এখানে লক্ষ্য করি যে পুলিশ সহ পিবিআই সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পর এখানে যে তদন্ত কাজ সেই তদন্ত কাজ চালান এবং সবশেষ এখানে যে ঘটনাস্থল রয়েছে, কালকে যেখানে মূলত যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার স্থানটিকে সিলগালা করা হয়েছে এবং সেখানে আসলে সাধারণ মানুষ বা গণমাধ্যম কাউকেই তেমনভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পরিবারের যারা সদস্য ছিলেন তারা এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে অবস্থান করছেন এবং সেখানেই মূলত যে মরদেহটি রয়েছে সেটা যে ময়নাতদন্ত সেই কাজটি চলছে এবং সেখানে পরিবারের বাকি সদস্যরা রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজও হাতে এসেছে, যেখানে মূলত লক্ষ্য করা যাচ্ছে যে নিহত যিনি হয়েছে, যার মৃত্যু হয়েছে কেয়া নামের যে নারী, সেই নারীর যে স্বামী রয়েছেন সিফাত আলী এবং তার একজন ড্রাইভার এবং তার একজন বন্ধু সহ তারা মূলত যে লিফটে করে তার যে অসুস্থ দেহটি সেটা মূলত নিচে নামিয়ে আনে এবং আমরা সেই সিসিটিভি ফুটেজটি হাতে পেয়েছি এবং সেই জায়গা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে মূলত তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং এরপরে একটি বেসরকারি হাসপাতালে এরপরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে বারবারই অভিযোগ করা হচ্ছিল যে এই ঘটনাটি মূলত কোনো ধরনের সাধারণ ঘটনা নয়। তারা বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর যদি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে পরিবারের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করছেন কিন্তু অনেকে এবং তারা বলছেন এই ঘটনার যদি দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি কিন্তু ঠেকানো যাবে না। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে আসলে তারা কি বলতে চান। পুলিশ কিন্তু মিরপুর মডেল থানার পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা তাদের যে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এখন বর্তমানে তারা এই জায়গার যতগুলো তদন্ত করা যায় বা ঘটনাস্থলে এসে তারা পুরো ঘটনাটি পর্যালোচনা করেছেন এবং দেখেছেন কোথায় কি খুঁটিনাটি রয়েছেন এবং বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এই ছিল রাজধানীর শেওড়াপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর শেওড়াপাড়ায় এক নারীর রহস্যজনক মৃত্যুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। দুপুরের সময় আরো থাকছে। আনন্দ আয়োজন পরিণত হলো বিষাদে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ৩, আহত ৭৫, ৩৩ জন গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ। হজ ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে নিষ্ক্রিয় এজেন্সিগুলো বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে হজ ওমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় হজ এজেন্সিগুলোর পক্ষ থেকে আগামী বছর যাত্রীদের বিমান ভাড়া ৩০,০০০ টাকা কমানোর দাবি জানানো হয়। একই ছাদের নিচে নিবন্ধিত ১৫৪ এজেন্সি পবিত্র হজ ও ওমরা নিয়ে থাকছে মূল্য ছাড় সহ নানা চমকপ্রদ অফার। মধ্যস্বত্বভোগী এজেন্সির কারণে বিভিন্ন সময় নানা বিশৃঙ্খলা তৈরি হয় হজ ব্যবস্থাপনায়। তাই বৃহৎ এ কার্যক্রমে স্বচ্ছতা আনতে বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় হজ ও ওমরা মেলা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এখানে থাকছে হজযাত্রীদের নানা সুযোগ সুবিধা। মেলার মূল উদ্দেশ্যটা হলো একজন হজযাত্রী অথবা ওমরা যাত্রী তার সামনে হজ এবং ওমরার সমস্ত সাপোর্টগুলি সেবাগুলি উপস্থাপন করা। প্রথম দিন আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। জায়গায় সব এক ছাদের নিচে সব আছে,
দেওয়াটা একটা ভালো। আমাদের হজ এজেন্সিগুলোতে কিরকম প্যাকেজগুলো নির্ধারণ করতেছে এটা দেখার জন্য আসা। মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, হজের মতো পবিত্র কার্যক্রমে অনিয়ম দুর্নীতি মেনে নেওয়া হবে না। আর হাব বলছে, দালালদের দৌরাত্ম্য কমাতেই তাদের এই আয়োজন। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায়, আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, they will be punished। আগামী 16 আগস্ট সন্ধ্যা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতু অবরোধ করে বিক্ষোভ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে ঢাকা থেকে উত্তরবঙ্গের যান চলাচল। দুপুরে যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের যান চলাচল। প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 9 বছর পরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় নানা সমস্যায় ভুগছেন তারা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, ভুয়া টিকিট বুকিং এবং বাতিলের মাধ্যমে অ্যামিউডিউস, অ্যাবাকাস, গ্যালিলিও ও সাবরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে 1 বছরে গত 100 কোটি টাকা হাতিয়ে নেয়। বিমানের উচ্চ পর্যায়ের এক সিন্ডিকেটের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ হয়। লুটপাটে সহযোগিতা করে বিমানের তালিকাভুক্ত 3 শতাধিক ট্রাভেল এজেন্টও। দুদক বলছে, 2018 সালের জুলাই থেকে 2019 সালের এপ্রিল পর্যন্ত মাত্র 10 মাসে টিকিট বুকিং বাতিলের জন্য 4টি জিডিএস কোম্পানিকে 93 কোটি 93 লাখ পরিশোধ করা হয়, যার অধিকাংশ বুকিং ছিল ভুয়া ও উদ্দেশ্যমূলক। তীব্র স্রোতে মাটি সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে তিস্তা সেতু রক্ষা বাঁধে। রংপুরের গঙ্গাচড়া সেতুর পাশে ব্লক ধসে পড়ায় ঝুঁকিতে লালমনিরহাট রংপুরের যোগাযোগ সড়ক। এদিকে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। এরই মধ্যে পানিবন্দী 11,000 পরিবার। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের 4টি নদীর 30টি পয়েন্টেও। সরাসরি সেতুরক্ষা বাঁধে আছড়ে পড়ছে তিস্তা নদীর তীব্র স্রোত। এতে নিচের অংশের মাটি সরে গিয়ে ধসে পড়ছে ব্লকগুলো। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা 900 মিটার বাঁধের প্রায় 60 মিটার জায়গার ব্লক ধসে গিয়ে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ 3 গ্রামের প্রায় 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, গত দুবারের বন্যায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ভাঙলে কিছু বহুত পরিবার ধ্বংস হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড যখন দেখবে ভাসি চলে গেছে, সেই সময় আসবে, আসি কটা বস্তা ফেলে দেবে। এদিকে পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলার 11,000 পরিবার। পদ্মা নদীর পানি বাড়ায় বৃহস্পতিবার সকালে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কান্দারবাড়ির নদী তীরে। বস্তা মুস্তা হালায় কোনো সহযোগিতা করলো না। বালু কাটার কারণে এটার নদীর গভীরতা বেড়ে যায়, গভীরতা বেড়ে গেলে এটার ফ্লো ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়। ভাঙন দেখা দিয়েছে কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদীর 30টি পয়েন্টেও। এতে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে 20টি পয়েন্টে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। তারও স্থান নাই, পয়সাও নাই। এখানে নদী ভাঙার জন্য থাকা যাবার লাগছে না, সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না এখানে। এছাড়া প্রবল জোয়ারে মোংলায় জালছেড়া নদীর বাঁধ ভেঙে প্রায় 700 একর চিংড়ির ঘের প্লাবিত হয়েছে। যশোরের শার্শা উপজেলায় ইছামতি নদীর পানিতে প্লাবিত হয়েছে সীমান্ত এলাকার বেশিরভাগ গ্রাম। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় ভারত থেকে আসা পানিতে পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের 4 নম্বর বাঁধ এলাকার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর,
ভারত থেকে আসা উজারের ঢল এবং অতিবৃষ্টির ফলে গত এক সপ্তাহ ধরে পানিবন্দী রয়েছে চাঁপাইনবাবগঞ্জের 2 উপজেলার প্রায় 11,000 পরিবার। আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে সদর উপজেলার 4 নম্বর বাঁধ এলাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের সবগুলো বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে এবং সবগুলো বাড়ি থেকেই তারা এখানকার যারা বাসিন্দা তারা বাড়ি ছেড়ে চলে গেছেন নিরাপদ আশ্রয়ে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায়। এবং এখনো যারা আশেপাশে রয়েছেন তারাও বলছেন যে এখানে আসলে একটা মানবিক বিপর্যয় এই মুহূর্তে রয়েছে। পানিবন্দী অবস্থায় তারা একেবারেই কোথাও যাতায়াত করতে পারছেন না। খাবারের ব্যাপক সংকট রয়েছে, এখানে চিকিৎসার ব্যাপক সংকট রয়েছে। তারা বলছেন যে আসলে এই মুহূর্তে ব্যাপক মানবিক সংকট এবং মানবিক সাহায্য প্রয়োজন। আসলে স্থানীয় প্রশাসন বলছে যা তারা পাচ্ছে সেটি আসলে খুবই অপ্রতুল, যার কারণে স্থানীয় যারা হচ্ছে ব্যক্তি রয়েছেন বা ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিকভাবেও আসলে এই মানবেতর যারা জীবনযাপন করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ওদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে গত 15 ঘন্টায় সকাল 9টার সর্বশেষ যে আপডেট সেখানে তারা বলছে যে 1 সেন্টিমিটার পানি কমেছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় যাওয়ার একটা প্রক্রিয়া এই মুহূর্তে রয়েছে। 1 সেন্টিমিটার পানি কমেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিনের মধ্যে পানি একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং পানিবন্দী মানুষরা এই থেকে রেহাই পাবে বলে মনে করছেন তারা। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সচিবালয়ে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি যাচ্ছে সেখানে। তো তফসিলের আগের যেই বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলি নাই, আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। আপনি কি নির্বাচন করবেন কিনা? আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। আর যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে করবেন? আমি তো বললাম নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত নেই। নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি। নির্বাচনকালীন বলতে অন্য কোনো সরকারের কথা। এই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই। যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়। সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরে কোনো কি সরকারের মধ্যে, অর্থাৎ আপনারা যদি চলে যান তাহলে শূন্যস্থান তো হবে, সেগুলো পূরণ করতে হবে। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আছে? সেটা তো সরকারের সিদ্ধান্ত এবং এই বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি, এই বিষয়ে সরকারের ভিতরেও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করব চূড়ান্ত একটা সিদ্ধান্ত। তফসিলের আগে আপনি পদত্যাগ করছেন, তাই তো? তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন, বিষয়টি এরকম? হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকে আলোচনা করে। সচিবালয়ে কথা বলছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 25 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ শিক্ষিকা মাহফুজা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। চিকিৎসকরা জানান যুদ্ধ বিমান দুর্ঘটনায় শরীরের 25% দগ্ধ হয়েছিল মাহফুজার। তবে ক্ষতস্থানে ইনফেকশন ছড়িয়ে পড়ায় জীবননাশের ঝুঁকি বেড়ে যায় তার। সর্বোচ্চ চেষ্টার পরও বাঁচানো যায়নি তাকে। ঝিনাইদহে 2টি মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 কিশোরের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ ও স্থানীয়রা জানান বুধবার রাতে মোটরসাইকেল করে সদরের বড়াইতলা বাজারে যাচ্ছিল শিহাব ও আরাফাত। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহত 5 জনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। শিহাব ও আরাফাতের অবস্থা গুরুতর হওয়ায় অন্য হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। রাজধানী সহ সারা দেশে খোলা ম্যানহোলে পড়ে গত 5 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 29 জন।
তাদের মধ্যে 12 জন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে। সম্প্রতি চট্টগ্রাম ও টঙ্গীতে মর্মান্তিক দুর্ঘটনার পর খোলা ম্যানহোল আর পথচারীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সাধারণ মানুষ বলছে কর্তৃপক্ষের উদাসীনতার বলি পথচারীরা, আর সিটি কর্পোরেশনের দাবি ঢাকনা চুরি হয় কারণ। এসএম সালাউদ্দিন ও প্রিন্স আরিফিনের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। সম্প্রতি টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে প্রাণ গেছে এক নারীর, মাহারা হয়েছে 2 সন্তান। এরপর আবারও খোলা ম্যানহোল আর পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজধানীর সিটি কর্পোরেশন ও ওয়াসার ম্যানহোল রয়েছে ৭৪,০০০-এর বেশি, এর মধ্যে 10% ঢাকনা নেই। মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, বাসাবো, পুরান ঢাকা সহ বেশ কয়েকটি এলাকায় দেখা যায় এসব খোলা ম্যানহোল, যেখানে চলাচল হাজারো মানুষের। স্থানীয়দের দাবি কর্তৃপক্ষের উদাসীনতায় বলি হচ্ছে সাধারণ মানুষ। 3 দিন আগে লাগাইছে, মনে ভালো করে শক্ত হয় নাই, গতকালকে মনে নিয়ে গেছে। বৃষ্টি আসলে গাথা দেখার মতন কোনো সুযোগ থাকে না। রাজধানী ঢাকা প্রতিদিনই পরিণত হচ্ছে মৃত্যুপরীতে, যেখানে খোলা ম্যানহোল একটি মৃত্যু ফাঁদ। বৃষ্টি হলে তা আরও ভয়াবহ আকার ধারণ করে, এতে প্রায় ঘটে দুর্ঘটনা। মূলত ওয়াসা, সিটি কর্পোরেশন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান দোষ চাপান একে অন্যের ঘাড়ে। 2 সিটি কর্পোরেশন বলছে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। ম্যানহোলের ঢাকনা যেটি চুরি হয়ে যায় সেটা বিকল্প আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনটি ভাবছে একটি ফেব্রিকের তৈরি হবে এবং পরিবেশ বান্ধব হবে, এবং এটি লোড ক্যাপাসিটি আমরা পরীক্ষা করছি। ছোট একটা চুরির জন্য কিন্তু একটা দুর্ঘটনা এবং অনেকের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। এফআরপিটাকে, প্লাস্টিক যে ঢাকনাটা, ওটা যদি আমরা গুণগত মানসম্পন্ন তৈরি করতে পারি অথবা ইম্পোর্ট করতে পারি, তাহলে হয়তো এই চুরিটা এবং এই ম্যানহোল কভার খোলা থাকার টেন্ডেন্সি ইনসিডেন্টগুলো কমে আসবে। পরিকল্পনাবিদদের মতে সরকারের উচিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সংকট নিরসন করা। আমাদের রক্ষণাবেক্ষণ এবং যে মেরামত, এটা সামগ্রিক তদারকিটাও কিন্তু এখন অটোমেটেড করা সম্ভব। সেন্সরযুক্ত ম্যানহোল ঢাকনা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা গ্রহণে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলেও অভিমত নগর পরিকল্পনাবিদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭৫ জন। বুধবার রাতে করাচির আজিজাবাদ এলাকায় ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের সময় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বৃদ্ধ ও শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি সহ বেশ কয়েকটি এলাকা থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে। এসব এলাকায় 33 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আর গোলা বারুদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হয়ে যাওয়া বৈঠকের আগে রাশিয়াকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যে নতুন পারমাণবিক মিসাইল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বিশেষজ্ঞদের ধারণা, বৈঠকের ফলাফলের সরাসরি প্রভাব ফেলতে পারে মস্কোর এমন কার্যক্রম। শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন ট্রাম্প। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশ নেবেন বলে আশা তার। বলেন দ্বিতীয় বৈঠক আরও ফলপ্রসূ হবে এবং তিনি নিজেও সেখানে উপস্থিত থাকতে আগ্রহী। ট্রাম্প জানান বৈঠকের মূল লক্ষ্য হবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সমাধানের পথ তৈরি করা। জেলেনস্কির দাবি, পুতিন শুধুমাত্র ফাঁকা বুলি ছোড়েন, সত্যি যুদ্ধ থামানোর ইচ্ছে পুতিনের নেই বলেও ট্রাম্পকে জানিয়েছেন তিনি। একই সময়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ বলেন, প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা। আলোচনা সফল করতে ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। ইউক্রেনের সামরিক কার্যক্রমে নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। ইউক্রেনের সমর্থনে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পুতিনকে আলোচনার টেবিলে আনায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সততাপূর্ণ যুদ্ধবিরতি, রাশিয়ার ওপর অর্থনৈতিক ও নীতিগত চাপ, আন্তর্জাতিক সীমানা অখণ্ড রাখা এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী নিরাপত্তা নিশ্চিতে কোয়ালিশন অফ দ্য উইলিং নামের ইউরোপীয় দলের ঘোষণাও দেন স্টারমার। এদিকে ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে কোনো শান্তি চুক্তি করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় নেতারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারে তোড়জোড়, ট্রাকে ট্রাকে যৌথ বাহিনীর তল্লাশি। চুরির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার, দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা ফ্যাসিবাদকে ফেরাতে চায়, মন্তব্য বিএনপি নেতা দুদুর। জুলাই ঘোষণাপত্র একতরফা হয়েছে, অভিযোগ বামপন্থী রাজনীতিকদের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।